ব্যথা শব্দটি শুনতে অতি ছোট মনে হলেও এর উপক্রম কিন্তু অনেক বেশি। তাই ছোট বড় কোনো ব্যথাকেই অবহেলা করা যাবে না। ছোট থেকে বৃদ্ধ বয়সী সকলেরই যে কোনো ব্যথায় সময় মতো সাথেই চিকিৎসার ব্যবস্থা করতে হবে। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি RTVর নিয়মিত স্বাস্থ্য আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নিভিয়ান। আপনাদের সাথে আছি আমি তমালিকা বিশ্বাস। পুরো আলোচনায় আমাদের সাথে অংশগ্রহণের জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু তাসলিম, সিনিয়র কনসালটেন্ট, অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল, প্রাক্তন বিভাগীয় প্রধান, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, BJC ট্রাস্ট মেডিকেল কলেজ। স্যার, আপনাদের আয়োজনে আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। RTVকেও ধন্যবাদ আমাকে আজকে এখানে আসার সুযোগ দেওয়ার জন্য, এবং RTVর যারা দর্শক আছেন তাদের সবাইকে স্বাগতম। প্রথমেই আমরা জানতে চাইব মাস্কুলোস্কেলেটাল যে পেইন, সেটা কিভাবে বোঝেন? হাড়, জোড়া এবং মাংস থেকে উৎপন্ন হয় যেসব ব্যথা, সেগুলিকে আমরা মাস্কুলোস্কেলেটাল পেইন হিসেবে বলি। যেহেতু আমরা আজকের আলোচনায় স্যার আমরা ব্যথা নিয়ে বিশদভাবে আলোচনা করব, আমাকে প্রথমেই বলবেন স্যার ব্যথা জিনিসটা কি? ব্যথাটা মূলত একটা, আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি যে সিমটম। এটা একটা উপসর্গ, যেটা জ্বর কিংবা অন্যান্য বমি হওয়া বা অন্যান্য যেগুলি হয় সেরকম একটা উপসর্গ। সেটা ব্যথাটাও সেই ধরনেরই একটা উপসর্গ। এটা তাহলে ব্যথা শুধুমাত্র উপসর্গ, সে নিজে কোনো রোগ নয়? না, ব্যথা নিজেই রোগ নয়, তবে কোনো কোনো ক্ষেত্রে যখন ব্যথা চিকিৎসার বাইরে চলে যায় তখন সেটাকেও আমরা একটা সিনড্রোম হিসেবে বলে ব্যথাকে রোগ হিসেবে নির্দিষ্ট করি। তখন অ্যাকুয়েট পেন এবং ক্রনিক পেন, এই বিষয়টা যদি আমাদেরকে সহজভাবে একটু বুঝিয়ে বলতেন। অ্যাকিউট এবং ক্রনিক, আসলে এটা হচ্ছে সময়ের ব্যবধানের জন্য এটাকে বলা হয় অ্যাকিউট। কোনোটা যদি খুব হঠাৎ করে শুরু হয় এবং খুব লিমিটেড একটা সময় থাকে, খুব নির্দিষ্ট সময় পরিমাণ থাকে, সেটাকে আমরা অ্যাকিউট পেন বলি। সেটা আমাদের চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ডেফিনেশন অনুযায়ী সেটা 3 মাস পর্যন্ত যে স্থায়ী হয় যে ব্যথা, সেটাকে আমরা অ্যাকিউট পেন বলি। এবং ক্রনিক পেইন হচ্ছে যেটা 3 মাস পার হয়ে আরও বেশি দিন দীর্ঘস্থায়ী হয়, সেটাকে আমরা ক্রনিক পেইন হিসেবে ধরে নিই। সাধারণ মানুষের মধ্যে দেখা যায় ছোটোখাটো ব্যথা হলেই নিজ থেকে ওষুধ খাচ্ছেন কিংবা কোনো রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধ সেবন করছেন। এই যে কোন ধরনের ব্যথা হলে আসলে রোগীদের ওষুধ নিতে হয় বা চিকিৎসকের পরামর্শ নিতে হয়, এই ব্যাপারে আমাদের একটু বুঝিয়ে বলবেন স্যার। যে আগে আমি বলছি, ব্যথাটা একটা উপসর্গ। সেটা খুব সামান্য কোনো রোগের থেকেও হতে পারে এবং আবার অনেক মারাত্মক রোগের জন্য একই রকম ব্যথা হতে পারে। সেই জন্যে ব্যথা হলেই নিজে থেকে ওষুধ না খেয়ে বরঞ্চ চিকিৎসকের পরামর্শ নিয়ে রোগটা নির্ণয় করে, ব্যথার কারণ বা উৎস নির্ধারণ করে সেই হিসেবে চিকিৎসা নেওয়াটাই ভালো। না হলে যদি নিজে থেকে চিকিৎসা নেয় তখন দেখা যায় রোগটা নির্ণয় হতে অনেক দেরি হয়ে যায় এবং এটার বিভিন্ন রকম জটিলতাগুলি সৃষ্টি হয়, অথবা ওষুধ খাওয়ার জন্য ওষুধের বিভিন্ন উপসর্গগুলি, জটিলতাগুলি শুরু হয়। আচ্ছা, ধন্যবাদ স্যার। এই যে আমরা বলছিলাম রুগীরা নিজ থেকেই ওষুধ খায়, নিজ থেকে ওষুধ খেয়ে দেখা যায় তারা উপশমও পাচ্ছে। সেক্ষেত্রে দেখা যায় অনেক রুগী দীর্ঘদিন যাবৎ নিজের ইচ্ছায় ওষুধ খেয়ে খেয়ে ভালো থাকছেন। এই যে দীর্ঘদিন ধরে তারা পেইন কিলার ইউজ করছেন, এটা কতটা ঝুঁকিপূর্ণ স্যার? এটা আসলে একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন। সেটা হচ্ছে, আমরা যখন এরকম রুগী পাই যে দীর্ঘদিন ওষুধ খেতে খেতে আসছে আমাদের কাছে, হয়তো সে খুব নিরাময় ছিল মনে হচ্ছিল, তার ব্যথা হয়তো ছিল না, কিন্তু পরবর্তীতে সে ব্যথার ওষুধ দীর্ঘদিন খাওয়ার কারণে ওষুধের যে জটিলতাগুলি হয়, যেমন কিডনি নষ্ট হয়ে যাওয়া, হার্টের উপরে এফেক্ট হয়, লিভারের সমস্যা নিয়ে আসে, এইসব কারণ নিয়ে আসে, তখন ইভেন অনেক সময় দেখা যাচ্ছে অনেকগুলি স্টেরয়েড জাতীয় ওষুধ খেয়ে হাড্ডি, যে আমাদের হাড় মাংস নরম হয়ে যায়, যাকে আমরা অস্টিওপোরোসিস বলি, সেই রকম জটিলতাগুলি নিয়ে আসে। সেই জন্যে দীর্ঘদিন নিজের থেকে ওষুধ না খাওয়াই ভালো। ব্যথাজনিত চিকিৎসা আসলে অনেক ক্ষেত্রে অনেক বেশি ব্যয়বহুল। অনেকেই দেখা যাচ্ছে ব্যথা আছে, আবার আমাদের কথা শুনে ওষুধ খাবে না। এই যে অনিয়ন্ত্রিত যে পেইন বা অনেক দিন ধরে যে পেইনটা সে সহ্য করছে, এটা থেকে ভবিষ্যতে তার শারীরিক বা মানসিক কী ধরনের ক্ষতি হতে পারে? এটা হচ্ছে, প্রথম আমরা যদি যে কোনো, প্রথমে বলছি যে ব্যথা আসলেই যে সেটাকে আমরা নিজের থেকে চিকিৎসা না করে সেটাকে একটা রোগ নির্ণয় করে সেটা চিকিৎসা নেওয়া উচিত। দ্বিতীয় হচ্ছে, আপনার যেটা অনেক দিন যাবৎ যদি কেউ চিকিৎসা না করে, যে দীর্ঘদিন যাবৎ কোনো ব্যথাকে রেখে দেয়, ধরে রাখে, হয়তো তার এটা ক্রনিক পেইন হয়ে যায়, তখন ক্রনিক পেইনের জন্য তার অনেকগুলি সমস্যা শুরু হয়। যেমন একটা হচ্ছে, তার যে রোগটা ছিল, প্রাথমিক যে রোগটা ছিল, সেটা বাড়তে বাড়তে সেটা একটা সিভিয়ার পর্যায়ে অথবা জটিল পর্যায়ে চলে যায়। আর যদি অনেক রোগ আছে যেগুলি খুব জটিল রোগ না বা খুব খারাপ রোগ নয়, হয়তো যেমন আমাদের ক্রনিক ব্যাক পেইন, অস্টিওআর্থ্রাইটিস, সেগুলির জন্য হয়তো দীর্ঘদিন সে রেখে দিচ্ছে, কিন্তু দীর্ঘদিন ব্যথা থাকতে থাকতে আমাদের শারীরিক
এবং মানসিক এবং আমাদের দৈনন্দিন এবং সামাজিক জীবনেও বিভিন্ন রকম পরিবর্তন আসে। যেমন সে অনেক দিন ব্যথা থাকলে মানুষ ডিপ্রেশনে চলে যায়, অ্যাংজাইটিতে চলে যায়, দুশ্চিন্তা হয়, তারপরে তার নর্মাল কাজকর্মের মধ্যে তার একটা অনীহা চলে আসে, সেগুলি করতে পারে না, বা এগুলি ব্যথার জন্য সেগুলি করতে পারে না, সেরকম বাধাগুলি চলে আসে তার। আচ্ছা, ধন্যবাদ স্যার। এই পর্যায়ে আমরা জানবো পেইন ম্যানেজমেন্ট কি আসলে শুধুমাত্র ওষুধ দিয়ে সম্ভব? না, সবসময় যে ওষুধ লাগে সেরকম না। অনেকগুলি রোগ আছে যেগুলি, যেমন ক্রনিক ব্যাক পেইন, নন স্পেসিফিক ব্যাক পেইন বলি আমরা, পোস্টারাল কতগুলি কারণ আছে, ব্যাক পেইন বা নেক পেইন, আমাদের ঘাড়ের ব্যথা হয়, অনেক সময় বিভিন্ন জায়গায় আমাদের ব্যথা হয়, অনেকগুলি কারণ আছে যেগুলি তেমন বেশি ওষুধের প্রয়োজন হয় না। যেমন আমার যদি একটা ব্যাড পোস্টারে, আমি যেটা খারাপ পজিশনে বসি, আমি যে নর্মাল দৈনন্দিন কাজগুলি করি, এই কাজগুলি করার যে উপায় যেটা আছে, আমি যে কাজ করি, কাজ করার ধরনটা যদি আনহেলদি হয়, তখন ওগুলির জন্য যে ব্যথাগুলি হয় সেগুলি আমরা যদি ওইটা কারেকশন করে নিই, যে কীভাবে একজন লোক কাজ করবেন, যিনি ওজন তুলেন, ওয়েট লিফটার, উনি কীভাবে ওজনটা নিচে থেকে তুলবেন, যিনি একজন কম্পিউটারে কাজ করেন বা দীর্ঘক্ষণ অফিসে বসে কাজ করেন, উনি কীভাবে বসবেন, অনেকে আমরা শোয়ার সময় কীভাবে শুইতে হবে, কিংবা আমাদের বিছানাটার ধরনটা কী হবে, এই জিনিসগুলি যদি আমরা কারেকশন করি, এগুলি যদি আমরা সঠিক নিয়মে করি, তাহলে ব্যথাটা অনেক সময় এমনি নিজে নিজেই উপশম হয়। এগুলোকে যেন স্যার খুব আমরা বেশি ওষুধের প্রয়োজন হয় না। লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশন। সাথে সাথে আমরা এর ভিতরে আপনার কাছে জানতে চাইবো যে ফিজিওথেরাপি এক্ষেত্রে কতটা কার্যকর? ফিজিওথেরাপিটা হচ্ছে কি, আমরা আসলে টোটাল চিকিৎসার একটা অংশ, তবে এটা অ্যাডজাঙ্ক্ট বলে, যে আমরা অন্যান্য উপায় যেগুলি আছে, যেমন আমি একটু আগে বললাম যে লাইফস্টাইল মডিফিকেশন হওয়া, তারপর কোনো কোনো ক্ষেত্রে ওজন কমাতে হয়, যেমন অস্টিওআর্থ্রাইটিস, নি জয়েন্ট বা অন্যান্য কারণে সেখানে ওজন কমানো, অন্যান্য দৈনন্দিন অভ্যাসগুলির পরিবর্তন করা, বিভিন্ন রকম অভ্যাস পরিবর্তন করা, এর সাথে ফিজিওথেরাপি যোগ করা, ঔষধ যোগ করা, সেখানে ফিজিওথেরাপির কাজটা আছে। কিন্তু ফিজিওথেরাপি একাই যে সব কিছু করবে সেটাও না, আবার ওষুধ একা করবে বা সব এরকমও না, এটা একটা অ্যাডজাঙ্ক্ট হিসেবে কাজ করে সে। অনুষ্ঠানের শুরুতেই স্যার আমরা মাস্কুলোস্কেলেটন পেইন নিয়ে কথা বলছিলাম। এবারে যদি আমি আপনার কাছে জানতে চাই যে মাস্কুলোস্কেলেটন পেইনটা হাঁটুর ব্যথা, কাঁধের ব্যথা, কোমরে বা পিঠে কি ধরনের চেঞ্জ আনে আমাদের শরীরে? এটা শরীরে দীর্ঘস্থায়ী যদি এটা ব্যথাটা থেকে যায়, সেক্ষেত্রে আসলে কী ধরনের পরিবর্তনটা আসবে সেটা নির্ভর করবে তার প্রাথমিক কারণটার উপরে। যেমন আপনার যদি একটা ব্যথা, কোমরের ব্যথা, সেটা যদি এই যে নন স্পেসিফিক হয়, যেটা আমাদের যে বলছি যে আমার বসার কারণে হচ্ছে, আমার বসাটা কারেকশন করতে হবে, আমি শোয়াটা কারেকশন করতে হবে, আমি যে বিভিন্ন আমার ওজন বেশি সেটাকে কারেকশন করতে হবে, তাহলে সেটা খুব বেশি সমস্যা হয় না। কিন্তু যেগুলি একটা যদি জটিল কোনো কারণ হয়, যেমন অস্টিওপোরোসিসের জন্য হচ্ছে সেটা হাড় ভেঙে গেল, অথবা ইভেন অনেকের টিউবারকুলোসিস হচ্ছে বোনে, সেটাও হতে পারে, সেটা ক্যান্সারের জন্য ব্যথা হতে পারে, সেই সব ক্ষেত্রে তো আমাদের খুব দ্রুত চিকিৎসায় নিতে হবে, না হলে এই রোগটা তো অনেক বেশি বেড়ে যাবে এবং অন্যান্য জটিলতার দিকে চলতে হবে। এই সব সমস্যার কারণে কখনো কি জয়েন্ট ড্যামেজ হতে পারে? এটা রোগের উপর নির্ভর করে, কোন কোন রোগের জন্য, কোনো রোগের জন্য জয়েন্ট ড্যামেজ হতে পারে, আবার কোনো রোগ আছে যেগুলির জন্য জয়েন্ট ড্যামেজ হবে না। সাধারণ যেগুলো আছে, যে বললাম আমি, সাধারণ কতগুলি পোস্টারাল পেইন অথবা আমাদের দৈনন্দিন কাজের অসুবিধার জন্য ব্যথা যেগুলো হয়, সেগুলিতে জয়েন্ট পেইন ড্যামেজ হবে না। কিন্তু আমার যদি একটা টিউবারকুলোসিস হইলো, একটা অস্টিওআর্থ্রাইটিস, সিভিয়ার অস্টিওআর্থ্রাইটিস হইলো, এবং একটা রিউমাটয়েড আর্থ্রাইটিস হইলো, অথবা অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের জন্য যেগুলো হয় স্পন্ডাইল আর্থ্রোপ্যাথি, সেই সব ক্ষেত্রে হলে জয়েন্ট ড্যামেজের একটা ঝুঁকি থাকে। ইদানিং কিন্তু আর্থ্রাইটিস আসলে কারো কাছে অপরিচিত শব্দ না। দেখা যায় ঘরে ঘরে প্রেশার ডায়াবেটিসের সাথে আর্থ্রাইটিসও একটা কমন রোগ হয়ে গেছে। এই যে সকালে ঘুম থেকে ওঠার পর শারীরিক আড়ষ্টতা, হাত পা নাড়তে না পারা বা স্টিফ হয়ে যাওয়া, মর্নিং স্টিফনেস আমরা যেটাকে বলি, এই সমস্যাটাকে আসলে আর্থ্রাইটিসের ইঙ্গিত দেয়? হ্যাঁ, আর্থ্রাইটিসের একটা প্রথম একটা আমরা নির্ণায়ক যেটা বলি সেটা মর্নিং স্টিফনেস। যে মর্নিং স্টিফনেস থাকলেই সেটাকে আমরা আর্থ্রাইটিস বা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস বলি। সেই ক্ষেত্রে এটা সময়টা আছে যে মর্নিং স্টিফনেসটা কতক্ষণ থাকবে। যদি সেটা 30 মিনিট কিংবা তারও অধিক থাকে, তাহলে সেখানে আমরা আর্থ্রাইটিস হিসেবে সেটাকে গণ্য করতে পারি। যদি অন্যান্য ফিচারগুলো, অন্যান্য আরও নির্ণায়ক যেগুলি আছে সেগুলিও যদি এটা সাথে থাকে তাহলে। আর না হলে যদি এটা ইভেন সাধারণ অস্টিওআর্থ্রাইটিসেও থাকে, সেটা অত জটিল আর্থ্রাইটিস না, সেক্ষেত্রে মর্নিং স্টিফনেসটা খুব ছোট, সেটা 10 থেকে 15 মিনিট 20 মিনিটের মধ্যে সেরে যায়। 30 মিনিটের যদি বেশি, 30 মিনিটের বেশি হলে তখন আমরা ধরে নিব তার আর্থ্রাইটিস আছে। হ্যাঁ। আর এই আর্থ্রাইটিসের আসলে কোনো বয়স আছে স্যার? না, এটা ছোট বাচ্চাদেরও হতে পারে,
আবার বয়স্কদের হতে পারে, সব রকম হতে পারে। বাচ্চাদের জন্য একজনের যেমন জুভেনাইল আর্থ্রাইটিস বলি আমরা বাচ্চাদের জন্য, অ্যাডাল্টের জন্য ইয়াং সাধারণত শুরু হয় স্পন্ডাইল আর্থ্রাইটিস, সাধারণত ইয়াংয়ে শুরু হয়, আর একটু বেশি বয়সে শুরু হয় রিউমাটয়েড আর্থ্রাইটিস। এক্ষেত্রে চিকিৎসার যে ব্যবস্থা এটা কি আলাদা বয়স্ক এবং বাচ্চাদের ক্ষেত্রে? হ্যাঁ, বয়সের জন্য বয়সের যে রোগ ভিত্তিক, এটা রোগের জন্য একরকম চিকিৎসা, সেই বয়সে যে বয়সে যে রোগটা হয় সেই বয়সের জন্য সেই রোগটা আলাদা। সেটা আপনারা কিভাবে ম্যানেজ করেন স্যার? যেমন ছোট বাচ্চাদের যখন জুভেনাইল আর্থ্রাইটিস হয় তাদের জন্য একদম ডিজিজ মডিফাইং দিতে হয়, মানে কতগুলি ওষুধ আছে ডিজিজ মডিফাইং এজেন্ট বলি আমরা, সেগুলো দিতে হয়। আবার ইয়াং যারা আছে তাদের জন্য স্পন্ডাইল আর্থ্রাইটিসে তাদের বেশি হয়, এসএলই বেশি হয় তাদের ক্ষেত্রে আলাদা আলাদা ওষুধ, নির্দিষ্ট ওষুধ আছে আর কি, প্রত্যেকটা রোগের জন্য নির্দিষ্ট ওষুধ আছে। স্যার এই বিষয়ে আমরা আরও বিস্তারিত আলাপ করব বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTVর নিয়মিত স্বাস্থ্য আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নিভিয়ান। ফিরে আসবো বিরতির পর, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন RTVর নিয়মিত স্বাস্থ্য আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নিভিয়ান। স্যার আমরা পেইন ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছিলাম। এবারে আমি আপনার কাছে জানতে চাইবো, এই যে পেইন আপনারা ম্যানেজ করছেন এটা কি আসলে সম্পূর্ণভাবে সেরে যাচ্ছে নাকি এটা সাময়িকভাবে নিয়ন্ত্রণ হচ্ছে? ব্যথাটা আসলে সব, মানে এটা নির্ভর করে রোগের উপর। হ্যাঁ, কোন কোন রোগগুলি আমরা নিরাময় করতে পারি। কতগুলো রোগ আছে রোগটা উৎসের কারণ, যে রোগটা হয়তো আমরা ম্যানেজ করতে পারি, রোগটাকে কন্ট্রোল করতে পারি, রোগটাকে হয়তো নিরাময় করতে পারি। তো রোগের মধ্যে আছে অনেকগুলি রোগ আছে যেগুলোকে আমরা 100% নিরাময় করতে পারি না, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, স্পন্ডাইল আর্থ্রোপ্যাথি, সেগুলো অনেক সময় আমরা নিরাময় করতে না পারলেও সেগুলিকে বলি যে রোগটা নিয়ন্ত্রিত থাকা। সেই ক্ষেত্রে আমরা ব্যথা 100% নিয়ন্ত্রণ করে ফেলবো সেরকম নয়, কিছুটা হয়তো আমাদের ব্যথা থেকে যাবে, মাঝে মধ্যে ব্যথা হবে, সেটা সহনীয় পর্যায়ে থাকলে হলো। সেইখানে রিউমাটোলজিস্টরা আমাদের এটা বিভিন্ন রকম চিকিৎসা দিয়ে এটাকে রোগটাকে নিয়ন্ত্রণ করে। আর কিছু রোগ আছে যেগুলি হয়তো ওগুলি প্রোগ্রেসিভ রোগ, সেগুলিকে নিয়ন্ত্রণ করা একদম সম্ভব না। সেগুলি অনেক সময় আমরা রোগের কারণও স্পেসিফিক না, আমরা রোগটাও হয়তো নির্ধারণ করতে পারি না। সেই ক্ষেত্রে আমরা রোগটাকে বলি যে সেই নন স্পেসিফিক লো ব্যাক, যেমন লো ব্যাক পেইন নন স্পেসিফিক। সেই ক্ষেত্রে আমরা রোগটাকে শুধু ব্যথাটাকে কন্ট্রোল করার চেষ্টা করি, ব্যথাটাকে সহনীয় পর্যায়ে রাখতে বলি। অনেক সময় সেখানে আমরা হয়তো ওষুধ দিয়ে, ফিজিওথেরাপি দিয়ে চেষ্টা করি যে রোগীটা যেন স্বাভাবিকভাবে ওনার কাজকর্ম করতে পারুক, স্বাভাবিকভাবে চলাফেরা করুক। কিন্তু কোনো কোনো সময় দেখা যায় এটাও পারে না, তখন সেই ক্ষেত্রে আমরা ওনাকে বলি যে কোপিং একটা টেকনিক আছে, যে রোগটাকে মেনে নেওয়া, রোগটাকে মানিয়ে চলা, ব্যথাটাকে মানিয়ে চলা, ব্যথাটাকে মেনে নেওয়া, সেই ধরনের করে রোগটাকে সে কন্ট্রোল করে। আর একটা হচ্ছে বিনাইন নেগলেক্ট বলি আমরা, রোগটাকে আমরা অনেক সময় গুরুত্ব না দেওয়া, ব্যথাটাকে গুরুত্ব না দেওয়া। যে এক্ষেত্রে হচ্ছে কি, সে খেয়াল করতে হবে যে ব্যথার উৎসটা কারণটা কি। সেটা যদি খুব সাধারণ একটা হয়, যেমন আমরা নন স্পেসিফিক ব্যাক পেইন বলছি, তারপরে হচ্ছে যেমন অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে অপারেশন করতে যাচ্ছে না রুগীটা, নি রিপ্লেসমেন্ট করতে চাচ্ছে না, সেই ক্ষেত্রে কি করব? অথবা কোনো রুগী যেটা নি রিপ্লেসমেন্ট করা যাচ্ছে না, সেই সব ক্ষেত্রে কি করব? অনেকটা হয় কি যে কিছু রোগ আছে যেগুলি ডিফিকাল্ট টু ট্রিট বলি আমরা, যে এগুলিকে আমরা রোগটাকে আর বিভিন্ন কারণে হয়তো ওটাকে সাধারণ চিকিৎসাগুলি করা যাচ্ছে না, যেগুলি চিকিৎসা করা উচিত। তার হয়তো অন্যান্য রোগ আছে, যেমন ডায়াবেটিস, হার্টের সমস্যা আছে, লিভারের সমস্যা আছে, সেই সব ক্ষেত্রে আমরা কি করব? সেই সব ক্ষেত্রে কিছুটা ব্যথা হয় আমরা হয়তো চেষ্টা করব কমাতে মেডিকেল চিকিৎসা দিয়ে, আর কিছুটা রুগীকে বলি যে আপনি এটা কোপিং টেকনিক অ্যাপ্লাই করেন, অথবা বিনাইন নেগলেক্ট যেটা বলি, যে সেটা হচ্ছে নির্দোষভাবে আমি এটাকে মেনে নেওয়া বা এটাকে নেগলেক্ট করা, মানসিকভাবে রোগটাকে অ্যাকসেপ্ট করা যে আমার রোগটা আছে, আমার এরকম ব্যথা হবে, কিন্তু এটা নিয়ে আমি খুব বেশি উদ্গ্রীব হব না, এটাকে মেনে নেব। সেরকম কিছু টেকনিকও আমাদের অনেক সময় অ্যাপ্লাই করতে বলি রোগীদের। এটা কি স্যার রিহ্যাবিলিটেশনের পর্যায়ে পড়ে? এটা রিহ্যাবিলিটেশনের পর্যায়ে পড়ে, সেই ক্ষেত্রে আমরা ওনাদের এই পরামর্শগুলো দিয়ে থাকি। আচ্ছা, ধন্যবাদ স্যার। এবারে আমি আপনার কাছে জানতে চাইবো যে পেইন কিলার দিয়ে তো ব্যথাকে ম্যানেজ করা যাচ্ছে, কিন্তু এই যে দীর্ঘমেয়াদী পেইন কিলার ব্যবহারের কারণে যেই ঝুঁকিগুলো তৈরি হয়, এগুলো নিয়ে স্যার আমাদেরকে একটু বলবেন। পেইন কিলার আসলে সবার জন্য নিরাপদ না, এটা কারোর জন্যই নিরাপদ না সবসময়। যে আমাদের এই পর্যন্ত যতগুলি ওষুধ আবিষ্কৃত হয়েছে, কোনো ওষুধেই একদম 100% নিরাপদ এরকম করে বলা যায় না। কোনো সাইড ইফেক্ট সবারই আছে, আবার ইন্ডিভিজুয়াল কারণেও যে রোগীটা ওষুধ নিচ্ছে সেই রোগীর বিভিন্ন ওষুধ থাকতে পারে
যেমন কারো ডায়াবেটিস আছে, কারো লিভারের সমস্যা আছে, কারো কিডনির সমস্যা আছে, ওইসব ক্ষেত্রেও আমরা হার্টের সমস্যা থাকতে পারে, সেসব ক্ষেত্রেও আমাদের ওষুধ দেওয়ার ক্ষেত্রে অনেক সময় সাবধানতা অবলম্বন করতে হবে। সবসময় যে ব্যথার ওষুধ নিরাপদ সেরকম বলা যাবে না। ইভেন সুস্থ রোগীর ক্ষেত্রে যার অন্য কোনো অসুবিধা নেই তার ক্ষেত্রেও দীর্ঘমেয়াদী ব্যথার ওষুধ খাওয়া নিরাপদ নয়। যেমন আপনার একটা দীর্ঘমেয়াদী ব্যথার ওষুধ খেলে কারো কিডনির সমস্যা হতে পারে। একদম খুব সাধারণভাবে হয়, যেটা হচ্ছে আমরা সাধারণ ভাষায় যেটাকে গ্যাস্ট্রিক বলি বা পেপটিক আলসার ডিজিজ বলি, সেগুলি হতে পারে। আর কারো কিডনির সমস্যা, হার্টের সমস্যা আছে, অন্যান্য সমস্যাগুলি হতে পারে ব্যথার ওষুধ খেয়ে। পেইন কিলার খাওয়ার কিছু নিয়ম আছে, খাওয়ার আগে খাবে না পরে খাবে, এটা যদি আমাদের জন্য একটু যদি ভেঙে বলেন। এগুলো আসলে একদম খুব সাধারণ একটা জিনিস, যে ব্যথার ওষুধগুলি সাধারণ ভাষায় আমরা বলি যে সব ব্যথার ওষুধে ভরা পেটে খাওয়া উচিত, খাওয়ার পরে খাওয়া উচিত। না হলে গ্যাস্ট্রোপ্যাথি যেটা আছে, যে সাধারণ মানুষ যেটাকে গ্যাস্ট্রিক বলি আমরা, সেই রকম কিছু হওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য এটা ভরা পেটে খাওয়াটাই ভালো। অনেক ক্ষেত্রে বাচ্চারা কিন্তু কথা বলার আগেই ব্যথা তৈরি হয় বা ব্যথা হয়, কিন্তু তারা বুঝিয়ে বলতে পারে না। সেক্ষেত্রে স্যার আমরা কি দেখে বুঝবো বা কিভাবে বাবা মা জানবে যে তাকে ব্যথার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে? হ্যাঁ, এই ক্ষেত্রে আসলে মাই সবচেয়ে বড় চিকিৎসক হিসেবে সে ব্যথার ধরনটা সে নির্ধারণ করে। যেমন মা বুঝতে পারে যে ওনার বাচ্চা হাতে হাত বা পা যেখান থেকে ব্যথা উৎস সেটা নাড়াচ্ছে না, সেটাই ব্যবহার করছে না, অথবা হাঁটার সময় হলে তার যদি পায়ের কোথাও ব্যথা হয় সে হাঁটছে, খুঁড়িয়ে হাঁটছে, সেসব ক্ষেত্রে দেখে ওনারা হয়তো বাচ্চার মা যে বুঝতে পারে যে ওনার এই বাচ্চার কোথাও ব্যথা হচ্ছে, তখন ডাক্তারের কাছে নিয়ে যায়। চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক সেটা পরীক্ষা নিরীক্ষা করে সত্যিই ব্যথা নাকি অন্য কোনো কারণ সেটা নির্ধারণ করে। আর একটা জিনিস হচ্ছে কি, বাচ্চা অনেক সময় ব্যথার জন্য হচ্ছে সে কান্নাকাটি করবে, তার অন্যান্য খেলাধুলা থাকলে সেগুলির থেকে সে যায় না, বাসায় থাকে, তখন তার যে খাওয়া দাওয়া অনেক সময় তীব্র ব্যথা হলে সে হয়তো কান্নাকাটি করে, আবার খাওয়া দাওয়া তার কমিয়ে দেয়। সেসব ক্ষেত্রে তার মা হয়তো অনুমান করে যে ওনার সন্তানের কোথাও না কোথাও ব্যথা হচ্ছে, তখন চিকিৎসকের কাছে নিয়ে আসলে চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ব্যথাটার উৎস এবং ব্যথা আদৌ আছে কিনা সেগুলি বের করতে পারেন। স্যার আপনারা এই ক্ষেত্রে কি কি পরীক্ষা করে থাকেন? আমরা তো প্রথমে আমরা বলি যে ক্লিনিক্যাল এক্সামিনেশন যেগুলি বলছি, যে আমরা আমাদের কাছে নিয়ে আসলে আমরা প্রথমে বাচ্চাকে ফিজিক্যাল এক্সামিনেশন যেগুলি করি সেগুলি করে তার ব্যথা আদৌ আছে কিনা সেটা দেখি। আবার ব্যথা থাকলে ব্যথা উৎসটা কোন জায়গায় সেটা নির্ধারণ করি। তারপরে আমরা বিভিন্ন রক্ত পরীক্ষা থেকে শুরু করে এক্সরে করি, ইভেন এমআরআই আজকাল আসছে, মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসোনোগ্রাফি আসছে আজকাল। এইসব যেটা রিলিভেন্ট পরীক্ষা, যেটা প্রয়োজনীয় সেটা করে আমরা ব্যথার কারণটা এবং উৎসটা। এটা কি মানুষ থেকে মানুষে পার্সন টু পার্সন ভ্যারি করে কিনা পরীক্ষাগুলো? প্রথমত আমরা বাচ্চা যে কোনো রুগী আসলে ওনাকে আমরা পরীক্ষা করি, ফিজিক্যাল এক্সামিনেশন যেটাকে বলি, সেটা করার পরে আমরা ওনার হিস্ট্রি শুনে পরীক্ষা করে একটা রোগ মনে একটা রোগ নির্ধারণ করি, যে এটা হতে পারে, সাসপেক্ট করা যে এই রোগটা হতে পারে অথবা এই রোগটা হতে পারে। আমরা ক্রোনোলজিক্যালি 1, 2, 3 পর্যন্ত রোগের সম্ভাবনা চিন্তা করি। এরপর ওই রোগগুলির থেকে কোনোটাকে রুল আউট করি, যে এই রোগটা না, এই রোগটা ওনার নির্দিষ্ট রোগ, সেটা বের করার জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা দিই। সেখানে হয়তো রক্ত পরীক্ষা হতে পারে, কিন্তু ইমেজিং হতে পারে, সেটা এক্সরে হতে পারে, আল্ট্রাসোনোগ্রাফি হতে পারে, ইভেন এমআরআই পর্যন্ত হতে পারে, সিটি স্ক্যান হতে পারে। সেগুলি করে আমরা নির্দিষ্ট করি যে এই রোগটাই আছে, অন্য 2টা রোগ যেগুলি চিন্তা করলাম সেই রোগটা না, নির্দিষ্ট রোগটা আছে, তখন সেই অনুযায়ী চিকিৎসাটা দেওয়া। পেইন কিলার আর পেইন ম্যানেজমেন্ট এসব নিয়ে তো স্যার আমরা অনেক আলাপ করলাম। এই নিয়ে দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে স্যার আপনি বলবেন। দর্শকদের উদ্দেশ্যে আমি বলেছি যে ওনারা যেন যে কোনো রকম ব্যথাকে একদম ব্যথা নিয়ে খুব বেশি অরিড হওয়া, খুব বেশি চিন্তিত হওয়া যেমন ঠিক না, সঠিক নয়, আবার এটাকে খুব বেশি অবহেলা করাও ঠিক না। কারণ এমন কিছু কিছু ব্যথা থাকে যেগুলির কারণে হয়তো যেগুলির কারণ লুকিয়ে থাকে, হয়তো অনেক সময় দীর্ঘস্থায়ী কোনো রোগ অথবা খুব খারাপ কোনো রোগ, যেগুলির জন্য ওনার স্বাস্থ্যের বিভিন্ন রকম ক্ষতি হতে পারে। আর কিছু রোগ আছে যেগুলি নিয়ে অত বেশি ক্ষতিকারক কিছু নয়, সেগুলি নিয়ে অধিক চিন্তিত হওয়ারও কারণ নেই। সব সময় যে কোনো রোগ আসলেই আপনারা আশেপাশে ডাক্তারের কাছে পরামর্শ নিন, চিকিৎসকের কাছে পরামর্শ নিন, জেনে নিন যে কোন রোগটা আপনার থেকে এই ব্যথার কারণ হচ্ছে, এবং এটা নির্দিষ্ট চিকিৎসা নিয়ে আপনি সুস্থ থাকুন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ RTVর দর্শকদের। আজকের আলোচনায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। আশা রাখছি আপনারা এ থেকে উপকৃত হয়েছেন। আপনারা দেখছিলেন RTVর নিয়মিত স্বাস্থ্য আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নিভিয়ান। আজকের মতো এখানেই বিদায় নিব। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, RTVর সাথেই থাকুন।